জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন, স্মরণ করলেন মুক্তিযুদ্ধের শহীদদের, পরিদর্শন বইয়ে স্বাক্ষর। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার সাজুর কফিন পৌঁছালো ভোমরা সীমান্তে। দেশের পথে আরো 5 বাংলাদেশের মরদেহ। কলকাতাতে এক নারীর সৎকার। খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টের কারণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, পাহাড় ধস, ঘরবাড়িতে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা। বেআইনি আখ্যা দিয়ে অভিবাসন ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত। তালিকায় রয়েছে বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকরা। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছে মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30 নাগাদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান 3 বাহিনী প্রধান। স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা ও স্মরণ করেন মির্জা ফখরুল। এ সময় বিউগলের সুরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নতুন রাষ্ট্রপতি। এ সময় সশ্রদ্ধ সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জাতীয় স্মৃতিসৌধে দুপুরে শ্রদ্ধা জানাবেন মন্ত্রিসভার নতুন 4 মন্ত্রী এবং 2 প্রতিমন্ত্রী। শুক্রবার শপথ গ্রহণের পর মধ্যরাতে নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন এবং পুনর্বন্টন বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রুলস অফ বিজনেস 1996 এর বিধি 3 অনুযায়ী জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন এবং পুনর্বন্টনের কথা জানানো হয়েছে। বলা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে নতুন 4 মন্ত্রী এবং 2 প্রতিমন্ত্রীর শপথ নেন। তারা হলেন আব্দুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরি, আন্দালিব রহমান পার্থ, হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। দেশের সীমান্তে পৌঁছালো কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ। বেলা 10টা নাগাদ ভোমরা স্থলবন্দরে পৌঁছায় সাজুর মরদেহ। বর্তমানে চলছে ইমিগ্রেশনের প্রক্রিয়া। পরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এরপর লাশবাহী গাড়ি রওনা হবে গ্রামের বাড়ি কালীগঞ্জের বড়েয়ার উদ্দেশ্যে। সেখানে বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আলিমুজ্জামান সাজুকে। এছাড়া কুষ্টিয়ার একই পরিবারের 4 সদস্য সহ সাভারের আহমেদ বাবুর মরদেহ আসবে বেনাপোল সীমান্ত দিয়ে। এছাড়া পরিবারের ইচ্ছায় এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি সাপেক্ষে কলকাতার নিমতলা শ্মশানে হবে এক নারীর সৎকার। বুধবার গভীর রাতে হোটেল শিখা ইনে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাণ যায় 9 জনের, যার মধ্যে 7 জনই বাংলাদেশি। দগ্ধদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি আছেন। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, পরিবারের কাছে কখন নাগাদ মরদেহ হস্তান্তর করা হতে পারে? জানাজা দাফনের প্রস্তুতি কেমন সে বিষয়েও জানাবেন। রাবি, মরদেহটি এরই মধ্যে ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের যে ঘোজাডাঙ্গা সীমান্ত, সেখানকার যে ইমিগ্রেশন রয়েছে সেখানে কিন্তু পৌঁছে গেছে 10টার পরপরই। এবং সেখানে যে তাদের যে আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কার্যক্রম কিন্তু এই ঘণ্টাখানেক ধরেই চলছে। এবং সেখান থেকে হয়তো যে কোনো সময় বাংলাদেশের যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ রয়েছে, পুলিশ, তাদের কাছে এই মরদেহটি হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি কিন্তু ভারতের সীমান্তে চলছে, ঘোজাডাঙ্গার ইমিগ্রেশন। এবং এখান থেকেই যখন মরদেহটি মূলত বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করবে, তো তারপরে তাদের যারা ওই যে সাজু, আলিমুজ্জামান সাজুর পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন এবং তার ছোট ভাই দীপু কিন্তু ভোমরা ইমিগ্রেশনে অবস্থান করছেন মরদেহটি গ্রহণ করার জন্য। এবং মরদেহটি গ্রহণ করার পর তার যে গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার বড়িয়া গ্রামে নিয়ে যাওয়া হবে। এবং সেখানে জোহর
এর নামাজের পর যে দাফন প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে সে লক্ষ্যে কিন্তু পরিবারের পক্ষ থেকে যে প্রস্তুতি সেটিও কিন্তু রাখা হয়েছে আমাদেরকে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন। পাশাপাশি সাতক্ষীরা যে আরও একজনের যে রেবতী সরকার যিনি নিহত হন তার মরদেহ কিন্তু তার পরিবারের ইচ্ছায় কলকাতায় সৎকার করা হয়েছে। রাবি, আকরাম, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টের কারণে চেঙ্গি ও মাইনি নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। স্থানীয়রা জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে ডুবে যায় দীঘিনালা কবাখালী সড়কের বিভিন্ন অংশ। স্থানীয় নদীগুলোর পানি উপচে তলিয়ে যায় মুসলিম পাড়ার একাংশ, বটতলী, ইসলামপুর সহ নিচু এলাকা। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। দীঘিনালার ৮ মাইল এলাকায় পাহাড় ধসেও হয়েছে, এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মাটি সরালে আবারও যান চলাচল স্বাভাবিক হয়। পানি উঠছে ঘুমের মধ্যে, আমরা যাই জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, গাছ গুছাইতে পারি নাই। এই বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে, সকাল থেকে নাস্তা পানি খাইতে পারি নাই। মাল সামানা তো সামলাইতে পারি না, নিজেরাই অনেক হরাই নিয়েছে। এখন কিভাবে খাওয়া দাওয়া নাই সকাল থেকে। বাসার পানি এক ফুট মতনই আর কি বাসার ভিতরে। এ বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, জলাবদ্ধতা এলাকাগুলোর বর্তমান চিত্র কেমন দেখছেন জানাবেন আমাদের। যে সকল এলাকা জলবদ্ধতায় আছে এবং পানিবন্দী হয়ে পড়েছে যে সকল মানুষ, তারা একেবারে ভোগান্তির মধ্যে আছে সেটি আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যেই খাগড়াছড়ি জেলা শহরের মুসলিমপাড়ার একাংশ, মেহেদীবাগ, শান্তিনগরের একাংশ, বটতলী এবং ইসলামপুর সহ যে কয়েকটি এলাকা আছে সব কয়টি এলাকায় কিন্তু পানিবন্দী হয়ে আছে এবং জলবদ্ধতার ভুগছে এখানকার মানুষ। এবং আমরা এটি দেখেছি, এখানকার যারা ভোগান্তিতে পড়েছে সেসব মানুষদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে ভোর ৫টার দিকেই মূলত আকস্মিকভাবে তাদের বাসা বাড়িতে পানি উঠে যায়। এরপর থেকে তারা পানি ডিঙিয়ে কোনো রকম নিরাপদ আশ্রয় সরে গেলেও তাদের বাসা বাড়ি থেকে কোনো রকমের জিনিসপত্র তারা বের করতে পারেনি। কারো বাসায় দেখেছে হাঁটু সমান পানি, কোনো সড়কে দেখেছি বুক সমান পানি পেরিয়ে এই মানুষজন, ভোগান্তিতে পড়া মানুষজন নিরাপদ আশ্রয়ে সরে আসে, সেটা আমরা দেখতে পেয়েছি। এখানে আমরা আসার পরে আরও অনেকের সাথে কথা বলেছিলাম, জনপ্রতিনিধির সাথে কথা বলেছিলাম, প্রশাসনের সাথে কথা বলেছিলাম। একটু আগে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি, মুসলিম পাড়ার একাংশ, সেই এলাকাগুলো পরিদর্শন করেছি জেলা প্রশাসক সহ পৌর প্রশাসকগণ, এবং তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে এখানে যারা ভোগান্তিতে পড়েছে সেসব মানুষদের সাথে কথা বলছেন, আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, সেখানে খোঁজ খবর নিচ্ছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, আসলে তিনিও অনেকটা বিস্মিত যে এত রৌদ্রময় দিনে কয়েক ঘন্টা ধরে খাগড়াছড়ি জেলা সদরের কয়েকটি এলাকা এবং দীঘিনালা উপজেলার কয়েকটি নিচু এলাকা এভাবে পানিতে তলিয়ে আছে, মানুষ ভোগান্তিতে পড়েছে। এই বিষয়টা নিয়ে তিনি অনেকটা বিস্ময় প্রকাশ করেছেন। পাশাপাশি আমরা আরেকটি বিষয় এখানে জানতে পেরেছি যে এই এমন আকস্মিক প্লাবিত হওয়ার যে বিষয়, সেটা আসলে স্থানীয়দেরকে অনেকটা অবাক করে দিয়েছে। তো আমরা দুর্ভোগে পড়া মানুষদের ব্যাপারে যে প্রশাসন এবং পৌর প্রশাসকের সাথে যখন কথা বলি, তারা বলছেন যে এই আকস্মিক প্লাবিত পানিবন্দী হয়ে পড়া মানুষগুলোর সাথে তারা দুর্ভোগ লাঘবের জন্য তারা আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছে এবং তাদের যে দুপুরের খাবার সেটি তারা করবেন। এছাড়া প্রয়োজনীয় যে সেই সহায়তা দরকার তারা তাদের পক্ষ থেকে করবেন। তবে মানুষের যে বিষয়টি, সেটি তাদের একটি বক্তব্য যে দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি, চেঙ্গি, মাইনি নদী এবং আশপাশে যে ছড়া খালগুলো রয়েছে, বছরের পর বছর সেই ছড়া খাল, নদী ড্রেজিং না হওয়ার ফলে অল্প বৃষ্টিতেই চেঙ্গি এবং মাইনি নদীর তীরবর্তী এলাকাগুলো খুব দ্রুত অল্প বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে। তো এমন পরিস্থিতি চলছে বছর পর বছর ধরে। তারা আসলে খুব দ্রুত চেঙ্গি, মাইনি এবং আশপাশে যে ছড়াখাল সেগুলি দ্রুত ড্রেজিংয়ের ব্যবস্থা করে তাদের দীর্ঘদিনের যে ভোগান্তি সেখান থেকে তারা লাঘব চাচ্ছেন। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
সকালে রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় এ প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, সবুজায়নের কর্মসূচিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 5 বছরে 5 লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে 55,000 বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে। এ সময় মনে করিয়ে দেন, পুরো দেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে ঢাকাকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করবে সিটি কর্পোরেশন। পাশাপাশি নগরবাসীকে যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান প্রশাসক। শরীরের কি উপকার হবে, পরিবেশের কি উপকার হবে সবাই জানি, কিন্তু আমরা এই জিনিসটাকে ওইভাবে হয়তো বা সবাই গুরুত্ব দিয়ে করি না। মাননীয় প্রধানমন্ত্রী নিজে জাতীয় সংসদে বক্তব্যের মধ্যে উনি ঘোষণা দিয়েছেন, শুধুমাত্র উত্তর সিটি কর্পোরেশন আগামী 5 বছরে 5 লক্ষ বৃক্ষরোপণ করবে। আপনার বাসার কাছের কোনো ওয়ার্কশপ বা গ্যারেজে অর্ডার করলেই মিলবে ব্যাটারি চালিত অটোরিকশা। বিভিন্ন জায়গা থেকে যন্ত্রাংশ সংগ্রহ করে এসব রিকশা তৈরি করে রাস্তায় নামানো হয়। চালকদের লাগে না কোনো প্রশিক্ষণ। 2 বছর ধরে নীতিমালা তৈরির কাজ চললেও সরকার বলছে এইবার তা আলোর মুখ দেখবে। কিন্তু এতেও কি আসবে সমাধান? খোঁজ নিয়েছেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন লুৎফর রহমান। কেউ বলেন যানজটের প্রধান কারণ, কারো মতে নগরবাসীর গলার কাটা। তারপরও রাজধানীর অলিগলি থেকে রাজপথ সবটা জুড়ে থাকে ব্যাটারি চালিত অটোরিকশা, আছে যাত্রীও। 2010 সাল থেকে ব্যাটারি রিকশার বিস্তার। এটি যে এমন মহামারী রূপ নিতে পারে তা নজরে ছিল না কোনো সরকারেরই। রাজধানীতে রিকশা কতগুলো চলে তার কোনো তথ্য নেই 2 সিটি কর্পোরেশনের কাছে। অনুমান এই সংখ্যা 20 লাখের কম নয়। কোথা থেকে আসে এত এত ব্যাটারি চালিত রিকশা, কোথায় তৈরি হয়? এর থেকে অবশ্য বলা সহজ, কোথায় তৈরি হয় না। রাজধানীর মোহাম্মদপুর, বছিলা, রায়েরবাজার, মিরপুর, পল্লবী, খিলগাঁও, মুগদা, রামপুরা, বাড্ডা, কমলাপুর, যাত্রাবাড়ি, ডেমরা সহ প্রায় সব এলাকাতেই ছোট ছোট ওয়ার্কশপ আর গ্যারেজে অবৈধভাবে তৈরি আর বিক্রি ব্যাটারি চালিত রিকশা। মূল বডি বা কাঠামো আসে নরসিংদী, কেরানীগঞ্জ সহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে। ব্যাটারি, মোটর আর অন্যান্য যন্ত্রাংশ কেনা হয় কাছের কোনো মার্কেট থেকে। এরপর ওয়ার্কশপে ফিটিং শেষে সরাসরি চলে যায় রাস্তায়। অর্ডার দিলেই 60 থেকে 70 হাজার টাকায় মেলে ব্যাটারি চালিত রিকশা। কোনো অনুমতিরও প্রয়োজন হয় না। নরসিংদী থেকে এইভাবে মালটা আমরা কিনে আনি, যে সময় অর্ডার হয় ওই সময় আমরা এই জিনিসগুলো কিনে আনি সেটিং করি। কিন্তু মূলত আঙ্গের কাজটা হইতেছে যে পুরান গাড়ির কাজ, সাইকেলের কাজটা। নেশা করতেছে আর গাড়ি চালাইতেছে আর ডেইলি অ্যাক্সিডেন্ট হয়ে মরতেছে। আর দোষ হয়ে গেছে, আমরা অটো বানাই। একবার চার্জ সহ দিন প্রতি 100 টাকায় ভাড়া পাওয়া যায় গ্যারেজ। এরপর চার্জ দিতে হলে গুনতে হয় বাড়তি টাকা। রাত্রে তারা চার্জ দিবে, এর পরের দিন সন্ধ্যা পর্যন্ত ওই নিয়মটা চলবে আর কি। প্রতিদিন এর বিনিময়ে 100 টাকা দেয়। চালকদের কেউ ছিলেন বাসের হেল্পার, কেউ কাজ করতেন রাজমিস্ত্রির বা ছিলেন অন্য কোনো পেশায়। সেসব ছেড়ে এখন হয়েছেন অটো চালক। কিন্তু চালানো শিখলেন কার কাছে? দেখে শিখছি, ব্যাটারি চালাতে কিছু লাগে না তো, আমি পিকআপ দিলেই চলে। এটা চালানো শেখা লাগে না, এটা হলো এমনিই চালানো যায়। আমরা ডানবা বুঝি না, আমাদের ইন্ডিকেটার নাই, কোনো শৃঙ্খলা বুঝি না, সিঙ্গেল বুঝি না, পিকআপ দিলেই দৌড়ায়। বাংলা রিক্সা চলে না বিধ হয়, এখন অটো চালাইতেছি। রাস্তায় এসব অটোরিকশা চলে কাউকে পরোয়া না করেই। যাত্রীরাও দ্রুত যাতায়াতের জন্য সহজলভ্য এসব বাহনে ওঠেন নিরাপত্তার কথা না ভেবেই। তারা যদি একটু সাবধানে চলে তাহলে আমরা নিলিবিলি চলতে পারছি। এখন অটোরিকশাটা আমাদের জন্য উপকার, মেন কথা হচ্ছে এইটা। কিন্তু কথা হইলো ওরা একটু যেন সতর্ক হইয়া সাবধানে চালায়। হঠাৎ ডান দিকে মন নিয়ে নিছে, কোনো ইন্ডিকেটার নাই। ও যে হঠাৎ কোন দিকে যে বাঁক নিবে এটা তো পিছের থেকে বোঝা যায় না। প্রাইভেট কার আমাদেরকে দেখে ব্রেক করে, কিন্তু অটো রিক্সা ব্রেক করে না। প্রাইভেট কারের সাথে অনেক সময় রেস নেয়। পায়ে চালিত রিকশা চলাচলের অনুমতি থাকলেও অটোরিকশার বিষয়ে কোনো নীতিমালা ছিল না। অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয় নীতিমালা প্রণয়নের কাজ। দ্রুতই সে কাজ শেষ করতে চায় বর্তমান সরকার।
নীতিমালা অনুযায়ী বুয়েটের মডেল অনুসরণ করে তৈরি করতে হবে এসব রিকশা। বুয়েট বা স্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে নিতে হবে ফিটনেস সনদ। সেটির ভিত্তিতে নম্বর প্লেট ও লাইসেন্স দেবে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ। একজনের নামে 5টির বেশি রিকশা নিবন্ধন নেওয়া যাবে না। থাকবে নির্দিষ্ট স্থানে বৈধ চার্জিং ব্যবস্থাপনা। ব্যবহার করতে হবে সৌর বিদ্যুৎ। নির্দেশনা না মানলে আছে লাইসেন্স বাতিলের বিধান। ঢাকা শহরকে ভাগ করা হবে 8টি কালার কোডের জোনে। থাকবে জিপিএস ও জিও ফেন্সিং প্রযুক্তি। নিজস্ব জোন অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ইঞ্জিন। এই পুরো প্রক্রিয়া তদারকি করবে সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগ, পুলিশ ও বুয়েটের সমন্বয়ে গঠিত যৌথ কমিটি। জিপিএস থাকবে, চিপ থাকবে, যেটাকে আমরা জিও ফেন্সিং বলি। কারণ পুরো ঢাকা শহরকে যদি আমি ধরি, প্রায় 8টা কালার ভিত্তিক জোনে ভাগ করা হবে। এই জোনের বাইরে তারা যেতে পারবে না। এখন সবই অবৈধ, দেধারসে তারা সড়কে চলছে, পঙ্গপালের মতো নামছে। যখনই আমার আইন এবং আইনের কাঠামোর মধ্যে একটা বিধিমালা হবে, তখন ট্রাফিক পুলিশ বিভাগ তাদের জন্য সহজ হয়ে যাবে আইনটা প্রয়োগ করার। অটোরিকশা তৈরি করতে পারবে নির্দিষ্ট কয়েকটি কারখানা। ঢাকা দক্ষিণের প্রশাসক জানালেন, রাজধানীর পার্শ্ববর্তী এলাকা থেকে কোনো রিকশা ঢুকতে দেওয়া হবে না। ঢাকার জেলা থেকে চলে আসে, রূপগঞ্জ থেকে চলে আসে, এই সমস্ত কোনো অ্যালাউ করা হবে না। শুধুমাত্র যাদেরকে আমরা রেজিস্ট্রেশন দেব, নাম্বার দেব, তারাই ঢাকা শহরে চলাচল করতে পারবে। বিগত আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকার অটোরিকশাকে শৃঙ্খলায় আনতে নানান পদক্ষেপ নিয়েও ব্যর্থ হয়েছে। চালকদের আন্দোলনে কিছুটা পিছু হটতেও দেখা গেছে। এবার চ্যালেঞ্জ বিএনপি সরকারের সামনে। সাধারণ রিকশার গ্যারেজে তৈরি হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। সেই রিকশা চলছে মূল সড়কে। নেই কোনো নিয়ম, নেই কোনো নীতি। সরকার বলছে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সেই নীতিমালা কবে আলোর মুখ দেখবে, কবে সেই নীতিমালার বাস্তবায়ন হবে, সেদিকেই এখন চোখ দেশবাসীর। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং বডি ভেঙে পার্বতীপুর থেকে ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল 8:45 দিকে চিলাহাটি থেকে রাজশাহী অভিমুখে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কেউ হতাহত হয়নি। ঘটনার পর থেকে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী সহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে আটকে আছে অন্তত 4টি ট্রেন। এদিকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। চট্টগ্রামের চান্দগাঁও থানায় রমরমা মামলা বাণিজ্য। নিরীহ মানুষদের আসামি দেখিয়ে মিলছে একের পর এক হয়রানির অভিযোগ। ভুক্তভোগীরা বলছেন, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালাচ্ছে পুলিশ, বাবাকে না পেলে ছেলেকে খুঁজছে। টাকা দিতে না পারায় গ্রেফতার আতঙ্কে অনেকেই ঘরছাড়া। প্রতিপক্ষকে ঘায়েল করতে পুলিশকে ব্যবহার করছে মামলাবাজ একটি চক্র। নগরীর বহদ্দারহাটে স্বজন সুপারমার্কেটের কাপড় ব্যবসায়ী হারুন দীর্ঘ প্রায় 1 মাস ধরে আত্মগোপনে দোকান চালান কর্মচারীরা। হারুন ও তার সহযোগীদের অভিযোগ, 25 জুলাই বহদ্দারহাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে 13 জনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় 26 জুলাই চাঁদগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। এই মামলায় 28 নম্বর আসামি করা হয় হারুনকে। তারপর থেকে তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে পুলিশ। তাকে না পেয়ে তার কলেজ পড়ুয়া ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা করলে সেও আত্মগোপন করে। পুলিশের ভয়ে চট্টগ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বাপ ছেলে। আমরা তো এইগুলিতে কোনোদিন জড়িত না, ছিলাম না। দোকানে যাই, দোকানে আসি, হয়রানিমূলক করতেছে। হয়তো আমাকে না পাইয়ে করতেছে জিম্মির মতো। আমাকে না পাইয়ে ছেলেকে খুঁজতেছে, এটা একটা জ্ঞানা। উনি যে কাজটা করে নাই, মিথ্যা মামলা ওনাকে ফাঁসাইছে যতটুকু আমি জানি। তো উনি কিভাবে অ্যারেস্ট হবে বা কীভাবে ওনাকে পুলিশে ধরে নিয়ে যাবে, এই কারণে কি উনি দোকানে আসতেছে না, বাসায় যাচ্ছে না, কোনো বাড়ি থাকতেছে না। এখন বর্তমানে ফালাতো, পুলিশের ভয় আর কিছু না। ওই মার্কেটের ব্যবসায়ীরাও লিখিতভাবে পুলিশকে জানায় হারুন রাজনীতির সাথে জড়িত নন। বিএনপির নাম ভাঙিয়ে মামলাবাজ চক্র ও পুলিশ তাকে ও তার পরিবারকে হয়রানি করছে।
উনি তো একজন ব্যবসায়ী মানুষ, উনি সকাল 10টার দিকে আসতো, রাত 10টার সময় চলে যেত। উনি কোনো রাজনীতির কিছু জড়িত ছিল না। এখন ইদানিং দেখতেছি কয়েকদিন ধরে পুলিশ আসতেছে, ওনাকে খুঁজতেছে। এসে পরবর্তী জানতে পারলাম ওনার কেন মামলা হয়েছে। উনি মামলার বয়ে উনি দোকানে আসতে পারতেছে না। বাপের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে তাহলে সরাসরি ছেলের বিরুদ্ধে কিছু না কিছু আক্রোশ মেটাতে পারে। এই বইয়ে এই ঝামেলার কারণে ঝামেলা এড়িয়ে থাকার জন্য উনি প্রতিষ্ঠানে এখন আসে নাই। শুধু এই ব্যবসায়ী নন, বহদ্দারহাট ও চাঁদগাঁও এলাকার গিয়াসউদ্দিন, মইনু, ইকবাল সহ আরও অনেকে এই মামলা আতঙ্কে। মোটা অঙ্কের টাকার জন্য জড়িয়ে দেয়া হচ্ছে মিথ্যা মামলায়। টাকা দিলে 7 খুন মাপ, আর না দিলে ঘরবাড়ি ছেড়ে পালাতে হচ্ছে। ভুক্তভোগী অনেকে পুলিশের ভয়ে ক্যামেরার সামনে না আসলেও টেলিফোনে অভিযোগ করেন স্থানীয় সংসদ সদস্যের অনুসারী পরিচয়ে ওসমান, আব্দুর রহিম সহ কয়েকজন বিএনপি নেতা মামলা বাণিজ্যে লিপ্ত। তাদের প্রশ্রয় দিচ্ছেন চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন, যাকে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে টাকা এবং তাদের ব্যবসা হাতিয়ে নেয়ার অপচেষ্টায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। কারণ আপনি যদি থানায় যান, আমার নামে কোনো রেপুটেশন পাবেন না, বা বাকি যারা আছে তাদের মতো অনেকেরই পাবেন না, মানে ম্যাক্সিমামে পাবেন না। যে 28-29-30 জন দিছে, ওই 30 জনের মধ্যে আমার মনে হয় 80-90% পাবেন না। ওসি করতে পারে, প্রশাসন করতে পারে, বা আমার যারা সরকারি দলের পক্ষের মানুষ আছে তারাও করতে পারে, হয়রানিমূলক করতে পারে না। এখন তো ভাই নিরীহ মানুষদেরকে সবচেয়ে বেশি হয়রানি করতেছে এখন। এই বিষয়ে জানতে চাঁদগাঁও থানায় গিয়ে পাওয়া যায়নি ওসি জসিমকে। তবে সিএমপির উপ পুলিশ কমিশনার জানান, তথ্য প্রমাণ সহ লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কারো অভিযোগ থাকে তাহলে সবচেয়ে বড় প্রতিকার পাওয়ার জায়গা হচ্ছে অফিসিয়ালি অভিযোগ দায়ের করা। নির্দিষ্ট তথ্য প্রমাণ সহ অফিসিয়ালি অভিযোগ দায়ের করলে, এটা তো আপনি জানেন যে দপ্তরের যে প্রসিডিউর, কাউকে যদি শাস্তি দিতে চাই বা জবাবদিহি আনতে চাই, তাহলে এভিডেন্স বেসড অভিযোগটা হলে সবচেয়ে কার্যকরী পন্থা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আন্তর্জাতিক প্রসঙ্গ, বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের মার্কিন অভিবাসন ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। শুক্রবার ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জাজ এই আদেশ দেন। একে বেআইনি আখ্যা দিয়ে আদেশে বলেন, এটি ফেডারেল অভিবাসন আইনের পরিপন্থীও। আরও বলা হয় যে নীতির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের বাইরে। বিচারকের দাবি, ফেডারেল আইন অনুযায়ী অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কনসুলার কর্মকর্তাদের ওপর কর্তৃত্ব আরোপের ক্ষমতা নেই পররাষ্ট্রমন্ত্রীর। গত জানুয়ারিতে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, রাশিয়া সহ 75 দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়ার কার্যক্রম স্থগিত করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে ইরান। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, এটি জাতিসংঘের সব সদস্য দেশের ওপর যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চেষ্টা। মার্কিন সিদ্ধান্তের কোনো আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই বলেও দাবি করেছেন বাঘেই। তার মতে, কোনো সরকারেরই বিদেশি ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান ও বিমানবন্দরকে তৃতীয় দেশের সঙ্গে বৈধ বাণিজ্য করা থেকে বিরত রাখতে বাধ্য করার অধিকার নেই। যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক জোর জবরদস্তিকে বেআইনি কর্মকাণ্ড আখ্যা দেন তিনি। যুক্তরাষ্ট্রের বিশিষ্ট সামরিক সংবাদপত্র স্টার অ্যান্ড স্ট্রাইপসের প্রধান সম্পাদক এবং শীর্ষ প্রতিবেদককে বরখাস্ত করেছে পেন্টাগন। ধারণা করা হচ্ছে, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দুরবস্থা এবং নাবিকদের মনোবল হারানোর বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরেই এ সিদ্ধান্ত। শুক্রবার পত্রিকাটির প্রধান সম্পাদক এরিক স্লাভিন, মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিবেদক লারা কোর্টে এবং প্রকাশক ম্যাক্স লেদেরার বরাবর চিঠি পাঠায় পেন্টাগন। মূলত স্টার্স অ্যান্ড স্ট্রাইপসের পত্রিকা প্রতিরক্ষা দফতরের অর্থায়নে পরিচালিত। তবুও কিছু ক্ষেত্রে সংবাদপত্রটি সামরিক বিষয়ে স্বাধীনভাবে প্রতিবেদন প্রকাশ করে। মার্কিন সামরিক বাহিনীকে ঘিরে সংবাদ পরিবেশনে স্টার্স অ্যান্ড স্ট্রাইপসের দীর্ঘ ইতিহাস রয়েছে। 19বিংশ শতাব্দীতে প্রতিষ্ঠিত পত্রিকাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক খ্যাতি লাভ করে। ভারতে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর অবস্থান কর্মসূচির মুখে আন্দোলনকারীদের ওপর পেলেট গান ছোড়ার ঘটনায় এফআইআর নিতে বাধ্য হল দিল্লি পুলিশ। গত 20 জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার সময় পুলিশের পেলেট গানে আহত হন 19 বছর বয়সী সাহিল লোচাব।
এ ঘটনায় থানায় এফআইআর দায়ের করতে গেলে তা নেয়নি পুলিশ। পরে সাহিলকে সাথে নিয়ে শুক্রবার পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রাহুল। এ সময় তার সাথে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও। নানা নাটকীয়তার পর অবশেষে পুলিশ এফআইআর নিবন্ধন করতে বাধ্য হয়। 6 ঘন্টারও বেশি সময় পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন বিরোধী দলীয় নেতা।